Hello students, I am Satya sir. Today I am going to teach you narration for class 9 and 10. দেখো, universal truth, habitual fact. Universal truth অর্থ চিরন্তন সত্য, habitual fact অভ্যাসগত কর্ম। এটা থাকলে কি হয়? এর ফাঁকে একটা কথা বলে নেই, সেটা হলো যে প্যাসেজ ন্যারেশন তোমাদের এসএসসি পরীক্ষায় আসে, কিন্তু প্যাসেজ ন্যারেশন করার আগে তোমাকে অবশ্যই ন্যারেশনের রুলসগুলো ভালো করে বুঝতে হবে এবং মনে রাখতে হবে, তাহলেই প্যাসেজ ন্যারেশন করাগুলো সম্ভব হবে। ঠিক আছে, দেখো, রিপোর্টেড স্পিচে চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম থাকলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। খুব গুরুত্বপূর্ণ কথা, চিরন্তন সত্য। এক্সাম্পল দিলে বুঝতে পারবো। দেখো, হি সেড দ্যাট মুভস রাউন্ড দ্য সান। তাহলে হি সেড দ্যাট, শুধুমাত্র দ্যাট বসালাম, দ্যাট মুভস রাউন্ড দ্য সান, অন্য কোনো পরিবর্তন কিন্তু আমরা করলাম না। এরপরে দেখো, সে সেজ, উইল সে, টেল টেলস, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। দেখো, ইত্যাদি থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। একটা এক্সাম্পল দিলেই তুমি ভালো করে বুঝতে পারবে। হি সেজ আই অ্যাম হ্যাপি, তাহলে উত্তরটা হলো হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি। পার্সনের পরিবর্তন হয়েছে আই, ফার্স্ট পার্সন, চেঞ্জ হয়েছে সাবজেক্ট থেকে হি আসছে, কিন্তু টেন্স হির সাথে ইজ যায়, এম ইজ আর তিনোটাই কিন্তু প্রেজেন্ট টেন্সের অক্সিলারি। এখানে অবশ্য মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে হি ইজ হ্যাপি, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হলো না কিন্তু। এবার দেখো, নিকটবর্তী শব্দগুলো দূরবর্তী শব্দে রূপান্তরিত হয়, এগুলো একবারে মুখস্থ রাখতে হবে। দিস থাকলে হয় কি দ্যাট, এরপরে দিস থাকলে দোজ, হিয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর, কাম থাকলে গো। এগুলো কিন্তু একবারে মুখস্থ রাখতে হবে এবং যখন তুমি প্র্যাকটিস করবে তখন যাতে তোমার মনে থাকে। আমাদের শীটটা শেষ হয়ে গেল, আমরা পরবর্তী শীটে চলে যাচ্ছি। দেখো, সাতের বাকি অংশটুকু, দাস থাকলে হয় সো, আইদার থাকলে দায়দার, হিয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। এরপরে দেখো, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, এস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এটা কিন্তু অহরহই বসে, টুমোরো, টুডে, এস্টারডে, এগুলো অহরহই কাজে লাগে। লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, টু নাইট থাকলে দ্যাট নাইট, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক, নাও থাকলে দেন হয়। একটা এক্সাম্পল দিলে একটু বুঝতে পারবা। হি সেড আই এম লিভিং ঢাকা দিস মান্থ। দেখো, হি সেড দ্যাট, এই যে টেন্সের পরিবর্তন তো হইল, পার্সনের পরিবর্তন হইল, এই সাবজেক্ট থেকে হি আসলো, এম ইজ আরটা ওয়াজ ওয়ারে গেল, লিভিং ঢাকা, এই দিস মান্থ ছিল, সেটা কিন্তু দ্যাট মান্থ হলো। এরপরে দেখো, 8 নম্বরে কি বলছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থাকলে কিভাবে তুমি ন্যারেশনটা করবা, উদাহরণ দিয়ে ভালো করে বোঝানো যায়। দেখো, তুমি হি সেড টু মি, সে আমাকে বললো থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে আমাকে সে ধন্যবাদ দিল, তাই না? এই থ্যাংকটাই রিপোর্টিং ভার্ব হিসাবে, দেখো সেড টুর পরিবর্তে থ্যাংকটাই বসছে, হি থ্যাঙ্কড মি। তাইলে আর রিপোর্টেড স্পিচ বাকিটা আর করতে হচ্ছে না, লিখতে হচ্ছে না। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। থ্যাংক ইউ এর ক্ষেত্রে কি করতে হবে, রিপোর্টিং ভার্বটাই থ্যাঙ্ক দিয়ে পাস্ট ফর্ম করে দিতে হবে, হি থ্যাঙ্কড মি। পার্সনের পরিবর্তনটা তো অবশ্যই করলা, এই যে এখানে ইউজ ছিল, এখানে মি আছে, মিটাই হলো। ঠিক আছে, আবারও আমাদের শিটটা শেষ হয়ে গেল, আমরা নতুন শিট নিয়ে আসছে। এবার দেখো, 9 নম্বরে গুড বাই। গুড বাই থাকলে কি লিখতে হয়, হি সেইড, এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবা। হি সেইড গুড বাই মাই ফ্রেন্ডস।
তাহলে হি বেড, গুড বাই থাকলে কিন্তু বেড বসাতে হয়, সেইড আছে দেখে বেড। হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই, তার বন্ধুদেরকে গুড বাই জানালো। গুড বাই থাকলে বেড বসাতে হয়, এটাও মনে রাখতে হবে। এরপরে দেখো 10 নম্বরটা, গুড মর্নিং। গুড মর্নিং থাকলে সাধারণত তোমাকে উইশ করে, তাই না? এক্সাম্পল দেখো, আই সেড টু হিম গুড মর্নিং, আই উইশড হিম গুড মর্নিং। খেয়াল করছো? উইশ করলো। এরপরে দেখো 11 নম্বরে, আমি একটু দ্রুত যাচ্ছি কারণ রুলসগুলো তোমাকে ভালো করে বারবার দেখতে হবে। এখানে সব কিছু লেখা আছে, বারবার দেখে সেটা বুঝে মনে রাখতে হবে, মুখস্থর মতো করে রাখতে হবে। ডাইরেক্ট স্পিচে বক্তা এবং শ্রোতা দুইজনই প্রপার নাউন হলে, দুইজনই যদি নাম থাকে, প্রপার নাউন থাকলে ইনডাইরেক্ট করার সময় পার্সন ব্যবহার করলে নামের প্রথম অক্ষর ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। এটা তোমরা জানো, তারপরেও দেখো উদাহরণটা দিলে খুব ভালো করে বুঝতে পারবে। মিনা সেড টু টিনা, আই অ্যাম ওয়েল। মিনা টোল টিনা, টোলটা আমরা কখন আনতে পারি? যখন অবজেক্টটা থাকে অ্যাজারটিভ সেন্টেন্সে, তখন কিন্তু টোল বসাতে পারি। সেড টু বসালেও হবে। দ্যাট, পার্সনের পরিবর্তন করলাম শি। এখন এই শিটা কার পরিবর্তে আনছি? আমি কি টিনার পরিবর্তে আনছি না মিনার পরিবর্তে আনছি? দেখো এটা ফার্স্ট পার্সন, চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। তাহলে সাবজেক্টে আছে মিনা, তাহলে মিনার পরিবর্তে সে আনলাম। এই কারণে ব্র্যাকেটে আমরা এম দিয়ে রাখলাম। এম যদি না দেই, কেউ যদি মনে করে টিনার পরিবর্তে আমি সে আনছি, তাহলে তো হবে না। এই কারণে নামের অর্ধাক্ষর দিতে হবে। সে ব্র্যাকেটে এম ওয়াজ ওয়েল। এরপরে দেখো 12 নম্বরটা, শুধু স্পিচ, অর্থাৎ রিপোর্টিং ভাবটা নাই, শুধু স্পিচ দেওয়া রয়েছে, তখন কি করতে হয়? এটা কম আসে, কিন্তু এটা জেনে রাখা ভালো। দেখো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। আই শ্যাল মিট ইউ টুমোরো, কে কাকে বললো এটা কিন্তু জানা নাই। তাহলে কে বললো? দ্য স্পিকার। কাকে বললো? দ্য পার্সন স্পোকেন টু। এই দ্য স্পিকারটা কিন্তু এখানে সাবজেক্ট, আর দ্য পার্সন স্পোকেন টুটা কিন্তু অবজেক্ট। এরপরে দেখো দ্যাট, যেহেতু এটা অ্যাজার্টিভ সেন্টেন্স, আই ফার্স্ট পার্সন, চেঞ্জ হবে দ্য স্পিকার থেকে হি হইল স্পিকার। এই যে শ্যাল উইল থাকলে শুড উড হয়। দেখো হির সাথে উড গেল, হি উড মিট, হি উড মিট। এখানে একটা শব্দ ভুল হয়েছে, মিট ইউ মানে হিম, এখানে হিম হবে কিন্তু একটা, লেখাটা এলোমেলো হয়ে গেল। হিম হবে, এই হিমটা কার পরিবর্তে? পি, স্পিকারের পরিবর্তে। দ্য ফলোয়িং ডে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার কিন্তু আমাদের শীটটা শেষ হয়ে গেল, আবার নতুন শীট নিয়ে আসছে। এরপর দেখো আলাদা আলাদা সেন্টেন্সের যে নিয়মগুলো থাকে, সেই নিয়মটা আমি ধরছি এখন। অ্যাজার্টিভ সেন্টেন্সের রুলসটা কি? দেখো অ্যাজার্টিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে টোল বসতে পারে অথবা সেড টু বসতে পারে। কনজাংশনটা হবে দ্যাট। এতক্ষণ কিন্তু অধিকাংশ অ্যাজার্টিভ সেন্টেন্সে আমরা করালাম। এবার দেখো একটা এক্সাম্পল, হি সেড আই এম হ্যাপি, হি সেড দ্যাট, এই যে পার্সনের পরিবর্তন হি, টেন্সের পরিবর্তন ওয়াজ হ্যাপি। তাহলে অ্যাজার্টিভ সেন্টেন্সে মনে রাখতে হবে যে অ্যাজার্টিভ, আর অ্যাজার্টিভ সেন্টেন্স চেনার উপায়টা কি? অ্যাজার্টিভ সেন্টেন্স মানে বিবৃতি, আর সবসময় দেখবে অ্যাজার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে, আর একটা যে কোনো একটা জিনিস বর্ণনা দিছে, আর সাবজেক্ট থাকবে অ্যাজার্টিভে। তাহলে অ্যাজার্টিভ সেন্টেন্স চেনা হয়ে গেল। তাহলে অ্যাজার্টিভ সেন্টেন্সে তুমি এই কয়টা কাজ করবা, যেটা হলো সেড টুর পরিবর্তে টোল্ড অথবা সেড টু থাকে, আর কনজাংশন দ্যাট বসে। হয়ে গেল অ্যাজার্টিভ সেন্টেন্সের নিয়মটা। এরপরে দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সে কি বলছে। ইন্টারগেটিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে আস্ক ব্যবহৃত হয়, আর কনজাংশন ইফ অথবা হোয়েদার বসে, আর ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস বসে। ডাব্লিউএস না থাকলে যদি অক্সিলারি দিয়ে শুরু হয়, তাহলে ইফ বা হোয়েদার বসবে কনজাংশন মাঝখানে,
আর যদি ডাব্লিউএস থাকে তখন আর ইফ বা ওয়েদার বসবে না, ডাব্লিউএসটাই বসবে। এক্সাম্পল দেখলে ভালো করে বুঝতে পারবো। দেখো, হি সেড টু মি উইল ইউ গো টু স্কুল। তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো। এই দেখো অক্সিলারি, মডেল অক্সিলারি, ইফ বসলো। তারপরে দেখো পার্সনের পরিবর্তন করলাম আমরা। ইউ আছে সেকেন্ড পার্সন, চেঞ্জ হলো মিথ থেকে আই হইলো, উইলটা উড হলো, আই উড গো টু স্কুল। তাহলে এখানে কিন্তু যে কোনো অক্সিলারি, মডেল অক্সিলারি হোক নর্মাল অক্সিলারি হোক, সেটা দিয়ে শুরু হলে ইফ বসবে। ইফ অথবা ওয়েদার, ওয়েদারের বানানটা একটু বড়, এই জন্য আমরা সবসময় ইফ বসাই। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল দেখো, হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। এই যে ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, এখানে কিন্তু আমরা ইফ বা ওয়েদার বসাবো না, এখানে হোয়ারটাই বসাবো। দেখো হি সেইটার পরিবর্তে আস্কড, হি আস্কড মি হোয়ার, হোয়ারটাই থাকলো। তারপরে দেখো এই পার্সনটা কি আছে, সেকেন্ড পার্সন, চেঞ্জ হবে মিথ থেকে, তাহলে আই আসলো। আর টেন্সের পরিবর্তন লিভ ছিল প্রেজেন্ট ফর্মে, সেটা পাস্ট ফর্মে গিয়ে লিভড হলো। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে দেখো 15 নম্বর রুলটা কি বললো, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে হয় সেটা একটু দেখো। সেড টুর পরিবর্তে আদেশ থাকলে অর্ডার বসবে, উপদেশ থাকলে অ্যাডভাইস বসবে, অনুরোধ থাকলে পরে রিকোয়েস্টেড বসবে, সৈনিকের আদেশ থাকলে কমান্ডেড বসবে, আর নিষেধ থাকলে ফরবিড। একটু ভালো করে খেয়াল করো। দেখো আর কনজাংশন বসবে টু, টেন্সের কোনো পরিবর্তন হবে না। টুর পরে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। একটা এক্সাম্পল দিলে তুমি ভালো করে বুঝতে পারবে। দেখো হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখন প্লিজ মানে রিকোয়েস্ট আমরা বুঝি যে অনুরোধ করছে এখানে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর একটা কথা সেটা হলো যে ইম্পারেটিভ সেন্টেন্স তুমি কিভাবে চিনবা, খুব সহজ পদ্ধতি, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট থাকে না, সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। সাবজেক্টটা উজ্জ থাকে, ইউ উজ্জ থাকে, ইউটা থাকে না লেখা। সুতরাং ভার্ব দিয়ে শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, সৈনিকের আদেশ, এগুলো যদি বোঝায় তাহলে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে দেখো প্লিজ, এখানে দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তখনই তুমি সেড টুর পরিবর্তে প্লিজ থাকার কারণে রিকোয়েস্টেড বসালা। মি, এই যে টু, কনজাংশন টু বসলো, এই যে ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হলো না, গিভ গিভই হলো, গেভ কিন্তু হলো না। টু গিভ, পার্সনের পরিবর্তন হলো মি, তাহলে সাবজেক্ট থেকে চেঞ্জ হয়ে হিম হলো, আমাকে তাহাকে এ গ্লাস অফ ওয়াটার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা লেসনটা আর লম্বা করলাম না, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী লেসনের দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, যদি তুমি নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা ক্লিক করে রাখবা, যাতে করে তুমি পরবর্তী লেসনগুলো সহজেই পেয়ে যাও। থ্যাংক ইউ এভরিবডি।